নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো ধরনের শারীরিক সমস্যা আমাদের মনের উপরে খুব বেশি পরিমাণে কিন্তু প্রভাব বিস্তার করে। তার মধ্যে এমন কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমাদের মনকে একটু বেশি রকমভাবে কিন্তু বিচলিত করে। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন। যে কোনো ধরনের শারীরিক সমস্যা অবশ্যই কিন্তু কষ্ট দেয় পেশেন্টকে, কিন্তু এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো কিন্তু পেশেন্ট অর্থাৎ যিনি রোগে আক্রান্ত তিনি কতটা আন্দাজ করছেন বুঝতে পারছেন সেটা আমরা জানি না, কিন্তু তার পরিবারের মানুষরা কিন্তু নাজেহাল অবস্থায় থাকে। তার মধ্যে যেমন অন্যতম সমস্যা থাকে আমাদের মানসিক সমস্যা। যিনি পেশেন্ট তিনি হয়তো অতটা বুঝতে পারছেন না, কিন্তু পরিবারের মানুষ বুঝতে পারছে যে যিনি আক্রান্ত এই রোগে তিনি কি ধরনের ব্যবহার করছেন। একই রকমভাবে যারা নেশায় আসক্ত, বিভিন্ন রকমের নেশা হতে পারে এবং তার মধ্যে আসক্তি যখন আপনার পরিবারের মানুষটির বাড়ছে তখন কিন্তু আপনি সেটা আন্দাজ করছেন সেটা আপনার সংসারে, আপনার জীবনে বা আপনার প্রিয় মানুষটির জন্য কতটা ক্ষতিকারক হচ্ছে। আজকে এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা করব, কারণ আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট হয়। তার পাশাপাশি এমন কিছু সমস্যা যে সমস্যাগুলো নিয়ে হয়তো আপনি অন্যের সাথে আলোচনা করতে পারছেন না, বুঝতে পারছেন না যে সত্যি এর কি কোনো ট্রিটমেন্ট হয়েছে, সত্যি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে গেলে কি আমরা ভালো হতে পারি। তো আজকে ঠিক সেরকম কিছু বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা থাকছে। পাশাপাশি স্ক্রিনে কিন্তু যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার, সেই নাম্বার নোট করতে ভুলবেন না। ফোন ডক্টর বি শর্মা, প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি অবশ্যই রয়েছেন আপনারা। আজকে আলোচনা করব একটু অ্যাডিকশন, অর্থাৎ কোনো বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়া, এবং সেটা যদি হয় নেশা তাহলে সেটা কিন্তু ভীষণ রকমভাবে ক্ষতিকারক। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কি এর ট্রিটমেন্ট রয়েছে, বা নেশায় আসক্ত মানুষদের কতটা সেখান থেকে বের করে আনা সম্ভব হচ্ছে, সব বিষয়টা আজকে শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে। দেখুন, আজকে যদি আমরা অ্যাডিকশান নিয়ে যদি কথা বলি তো দেখুন, অ্যাডিকশান অনেক ধরনের অ্যাডিকশান হয়। এবার আপনারা দেখুন, যদি ছোট বাচ্চা একটা মোবাইলে একটা অ্যাডিকশান থাকে, বা আমরা কোনো খেলাধুলা করি একটা গেমের প্রতি একটা অ্যাডিকশান থাকে, তো যে কোনো অ্যাডিকশান হোক না কেন সেটা কিন্তু শরীরের প্রতি কিন্তু ক্ষতিকারক হতে পারে যখনই আপনি লিমিট ক্রস করে দেবেন। আজকে দেখুন, যে ভাই বোনরা কোনো রকম যদি নেশা নিয়ে যদি অ্যাডিকশান হয়ে থাকেন, কোনো রকম যদি আপনি বলেন গাঁজা, মদ, স্মোকিং, হ্যাঁ, অনেক ধরনের ড্রাগস রয়েছে যেটা শরীরের মধ্যে অ্যাডিকশানের জন্য যেটা ব্যবহার করে, তারা আলটিমেটলি কীরকম চিকিৎসা পাচ্ছে বা তারা কি করলে বাড়ির লোক কতটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। কারণটা হচ্ছে দেখুন, আজকে কারো একটা ছেলে রয়েছে, কারো একটা মেয়ে রয়েছে, তারা কিন্তু একটা ড্রাগসের মধ্যে যে অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা মা বাবাকে জিজ্ঞেস করুন তারা তাদের উপর কী ফিল করতে হচ্ছে, বা ওদের উপর কী রকম একটা চাপ হচ্ছে। মানুষের সমাজে উঠতে বসতে সবার সঙ্গে সবার থেকে কথাগুলো শুনতে হচ্ছে। ইনফ্যাক্ট পেশেন্ট মাইন্ডের মধ্যে একবারও তাদের মাইন্ডের মধ্যে জিনিসটা ঢোকে না কি আমি ভুল করছি না ভালো করছি। সেই নেশা পিরিয়ডের মধ্যে অনেক কিন্তু খারাপ থেকে খারাপ কাজটা হয়ে যায়। তো দেখুন, এই যে অ্যাডিকশানের যে শব্দটা না, অ্যাডিকশান যদি আমি বলতে পারেন কি, দেখুন আজকে যদি ফিল্মি একটা ডায়লগ আছে না, নশা শরাব মে হতা তো নাস্তি বোতল। তো আপনার মদের মধ্যে নেশা থেকে বড় জিনিস হচ্ছে কি আপনি ওর প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছেন, ঠিক না। শরাব মে নেশা নেই, ও নেশাটা করছে কেন সেটাকে জানুন। হয়তো কোনো রকম কারো ব্রেকআপ হওয়ার পর সে ডিপ্রেশন থেকে ভুগছে, তারা হয়তো এই জিনিসটা করছে। কারণটা হচ্ছে দেখুন, আজকে আমাদের সোসাইটি বা আমাদের যে ফ্যামিলি যে রয়েছে, পরিবারের মধ্যে সংস্কার জিনিসটা খুব দরকার রয়েছে। যখনই ছেলে মেয়ে বড় হয়ে যায়, ঠিক আছে, মানে বলা হয় কি বাবার জুতো যদি আপনার ছেলে পায়ে যখন আসছে, তাহলে সে ছেলেটা কিন্তু আপনার ছেলে হয় না, তখন আপনার কি হয়ে যায়, আপনাকে বন্ধু করে নিতে হয়। একদম ঠিক না। ফোন একদম অবশ্যই আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন এবং সেও ভীষণ ব্যাকুল কথা বলার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অন্ডাল থেকে বলছি। অন্ডাল থেকে বলছেন, বলুন কি সমস্যা। ডাক্তারবাবু বলছি, হার্নিয়ার উপসর্গ কি আমাকে বলতে পারেন? আচ্ছা, হার্নিয়ার সমস্যা আপনার আছে তাই তো? হার্নিয়াতে কি কি উপসর্গ দেখা যায় এগুলো আমাকে বলুন। আচ্ছা, হার্নিয়া আপনার কতদিন ধরে আছে? হয়েছে 1 বছর ধরে। আচ্ছা, ডাক্তার আপনাকে কি বলেছে, অপারেশন করতে বলেছে?
মা বলছে রিপোর্ট দেবে, ফটো দেখে বলছে হার্ট নেওয়া, তো পেটের সাইড দিয়ে ব্যথা করছে আজ প্রায় 1 বছর ধরে। আচ্ছা, তো এখন বর্তমানে কোনো রকম চিকিৎসা চলছে কি আপনার? এমনি অ্যালোপ্যাথি দেখিয়েছি কিন্তু কাজ হয়নি। কোথা দিয়ে কাজ হবে? তো তার তো একটাই উপায় হচ্ছে সার্জারি, আপনাকে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া তো কোনো উপায় নেই। এবার হার্নিয়াকে আপনি অপারেশন ছাড়া, শুনুন আপনি শুনুন আপনি ডাক্তার। দেখুন হার্নিয়াকে যদি অপারেশন ছাড়া যদি আপনি ভালো করতে চান, তো আপনাকে আয়ুর্বেদ চুজ করতে হবে। যখনই কোনো ক্রিটিক্যাল কেস, মানে ইনকিউরেবল ডিজিজ যখন আপনার শব্দটা যখন চলে আসে, যেখানে আপনার অপারেশন করতে বলা হয়, সেখানে আপনি অপারেশন না করে কি চিকিৎসা করবেন, সেটা হচ্ছে আয়ুর্বেদ, ঠিক না? আপনার বাড়ি বললেন আন্ডালে রয়েছে। আগামী শনিবার, মানে এই শনিবারের পরের শনিবার 8 তারিখে আমাদের আসানসোলে চেম্বার আছে। যদি একটু পারেন হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি আসানসোল চেম্বারে এসে যোগাযোগ করুন, আমি নিজে থাকবো। আর সেই ডেটে আপনার কাছে কি রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন। দেখুন, আপনি যদি মাথায় চলছে কি আমি সার্জারি করব, তো সার্জারি করার পর এটা মাথায় রাখুন কি আপনার জিনিসটা কিন্তু রিমুভ হবে না, সেই জিনিসটা আবার গ্রোথ করবে, ঠিক আছে? কতবার আপনি সার্জারি করবেন? তো সার্জারি করলে সমস্যার সমাধান হয় না। আপনাকে ট্রিটমেন্ট করতে হবে যাতে ইন্টারনাল আস্তে আস্তে করে জিনিসটাকে ঠিক করবে। সফট টিস্যু যখনই আপনি প্রেশার দিচ্ছেন তখন কী হলো, আপনাকে টিস্যুটা কিন্তু বার হয়ে গেল, ঠিক আছে? হার্নিয়া হচ্ছে সেই জিনিসটাই। তো সার্জারি করার পর আবার তো আপনি প্রেশার দেবেন, আবার তো সেটা বার হবে। তো আয়ুর্বেদ মধ্যে কিছু মেডিসিন আছে যেখানে আমাদের অর্গানগুলো যদি বৃদ্ধি করা হয়, বা আমাদের কোনো অর্গানের মধ্যে যদি সোয়েলিং থাকে, সেখানে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। ওখানে শুধু ওরাল মেডিসিন নিয়েই আপনি জিনিসটাকে রিমুভ করতে পারবেন। কিন্তু এরকম যদি রোগকে আপনি ফেলে রাখেন, আগামী দিন কিন্তু এটা খারাপ রূপও নিতে পারে। যে কোনো জিনিস শরীরের যখন আপনার বৃদ্ধি হয় আর আপনি তার যদি চিকিৎসা যদি না করেন, সেটা কিন্তু আগামী দিন আপনার সেই জিনিসটা একটা অন্যদিকে ছড়াতে পারে। এই জন্য আমরা প্রত্যেক এইরকম ডিজিজের জন্য আমরা একটা ব্লাড রিপোর্ট, সিএ রিপোর্টটা করাই, যেটা আমরা কোনো খারাপের দিকে যাচ্ছি কিনা সেটা জানার জন্য। আপনি একটু রিপোর্টটা নিয়ে আসানসোল চেম্বারে যোগাযোগ করুন, যেটা আপনি এই জিনিসটাকে রিমুভ করতে পারে উইদাউট এনি সার্জারি। একদম। আর আমরা আজকে নেশা বা অ্যাডিকশন নিয়ে কথা বলছি। যদি এরকম সমস্যা আপনার পরিবারে থাকে, আপনার সন্তান হতে পারে, আপনার স্বামী হতে পারে, এমনকি বর্তমান যুগে অনেক মেয়েরাও কিন্তু বিভিন্ন ধরনের নেশায় ভীষণ আসক্ত হয়ে যাচ্ছে। বাবা মা হয়তো পছন্দ করছে না, না পছন্দ করাটাই ভীষণ স্বাভাবিক। সেখানে আপনি আপনার সন্তানকে, আপনার হাজবেন্ডকে বা আপনার পরিবারের সেই প্রিয় মানুষটাকে যদি সেইখান থেকে বের করে আনতে চান, তো অবশ্যই আপনার পাশে কিন্তু রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। এই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আপনি যদি চান অনুষ্ঠানে ফোন করে বিষয়টা নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারেন। যদি চান আমি আলোচনা করব না, সরাসরি চেম্বারে পৌঁছে যাব, তাতেও কোনো অসুবিধা নেই। সবসময় কোনো বিষয় নিয়ে অনুষ্ঠানেই আলোচনা করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আলোচনা করুন একেবারে চেম্বারে এসে। টেবিলের ও প্রান্তে ডাক্তারবাবু আর এই প্রান্তে আপনি, তবে যে আলোচনাটা হবে সেটা সঠিক হবে এবং আপনার জন্য কাজের হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বেহালা থেকে বলছি। হুম, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। একদম ডাক্তারবাবু রয়েছেন, আপনি বলুন কি সমস্যা নিয়ে ফোন বলছি করলেন। যে আমার না থাইরয়েড আছে হুম, আর প্রেশার আছে। থাইরয়েড আছে, প্রেশারের সমস্যা, কতদিনের সমস্যা? প্রেশার মনে হচ্ছে 1 বছর, আর থাইরয়েডটা আমি জুন মাস থেকে ধরা পড়েছি। 2 মাস ধরে পড়েছে। থাইরয়েডটা আগে হয়েছিল হুম, কিন্তু আমি জানতে পারিনি, কিন্তু জুন মাস থেকে টেস্ট করতে ধরা পড়েছে। আচ্ছা, এখন মেডিসিন তো আপনি- খাচ্ছেন নিশ্চয়ই। হুম, এখন যে আপনার থাইরয়েড medicine রয়েছে খাচ্ছি, আর okay, প্রেশার okay. রয়েছে, অ্যালোপ্যাথি। এছাড়া এখন আপনার প্রেজেন্ট সমস্যাটা কি হচ্ছে? এখন সমস্যা হচ্ছে আমি খুব মোটা হচ্ছে, আর কাজের কোনো এনার্জি নেই। আমার গা হাত পা সারা শরীর ব্যথা, পায়ের পাতা থেকে একদম কোনো কাজের এনার্জি নেই। কেন এনার্জি নেই আপনি জানেন? এই যে লেদার্জি জিনিসটা যে আপনার আসছে, বা আপনার যে শরীরের মধ্যে যে যন্ত্রণাটা চালু হচ্ছে, সেটা পিছনে কারণটা হয় কি আপনার যে থাইরয়েডের যে বইটা আপনি খাচ্ছেন, সেটা কি হয় আমাদের শরীরের মধ্যে বোন ডেন্সিটি কমে যায়, শুনুন মানে এবার। হার্টের জোরটা কমে যায়। সেই কারণের জন্য আপনার কি হয়, আমাদের মাল্টিপল জয়েন্টের মধ্যে কিন্তু ব্যথা হতে চালু হয়ে যায়। তো আপনি নিজে বলছেন কি আমি প্রেশারের ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছিলাম, 1 বছর হলো আমার থাইরয়েড ধরা পড়লো, এবার আপনি জয়েন্ট পেনের জন্য চালু করলেন, ঠিক আছে? তো আপনি এইভাবে শুধু ওষুধের যে দোকানটা আপনি লাগাচ্ছেন শরীরের প্রতি, এইগুলো না করে না এক একটা করে রোগটাকে আপনি ভালো করুন। প্রেশার, থাইরয়েড, সুগার ঘরের মধ্যে আমাদের রোগগুলো রয়েছে, এটাকে বার করার চেষ্টা করুন। আপনি কোনোদিন এই চেষ্টাই করলেন না যে সুগারকে, প্রেশারকে, থাইরয়েডকে আমরা কি করে ভালো করব। আপনি ওষুধ ধরিয়ে দেওয়া হলো, এই আপনি ওষুধগুলো খেয়ে যাচ্ছেন। সমস্যা আপনার তখন আরও বাড়বে যখন আপনি দীর্ঘদিন ওষুধগুলো খাবেন। এগুলো না করে আপনি রোগের চিকিৎসা করান,
আপনার থাইরয়েড, প্রেশার, সুগার যদি কোনো রকম সমস্যা থাকে সেটা কিন্তু ভালো হবে। আমি বলবো আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা হবে সেখানে এসে একটু যোগাযোগ করুন। আপনার থাইরয়েড রিপোর্ট কী বলছে সেটা আপনি দেখান, প্রেশার কত আছে সেটা আমরা দেখব। এটা দেখার পর আপনার যে সমস্যাটা আসছে মানে লেথার্জি হয়ে যাওয়া বা আপনার যেটা জয়েন্ট পেন হচ্ছে সেই জিনিসটা যাতে না হয়, আর আগামী দিন আপনি প্রেশার আর থাইরয়েড থেকে মুক্তি পাবেন সেই উপায়টাও আমরা বলবো। একদম। আর সবকিছু উপায় জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করতে হবে 9830235527 বা 37। টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে নাম্বার, এই দুটো নাম্বার এনবিপির একেবারে নিজস্ব নাম্বার, তাই নাম্বার মোবাইলে সেভ করুন বা ডায়েরিতে নোট করুন। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যে কোনো অসুবিধায় ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সোনামুখী বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা বলো, কি সমস্যা? আমার প্রচন্ড পরিমাণে মুখে খুব পিম্পল বেরোচ্ছে। আচ্ছা। প্রথমে ডক্টর দেখিয়েছিলাম, হুম। স্কিনের ডক্টরকে হুম লাগিয়েছিলাম, মলম একটা দিয়েছিল, হুম তো ফেস ওয়াশ দিয়েছিল, সেটা লাগিয়ে কমিয়েছিল, 4-5 মাস কমিয়েছিল। এখন অতিরিক্ত পরিমাণে আমার পিম্পল বেড়েছে। ওকে, এখন অতিরিক্ত পরিমাণে পিম্পলস বেরোচ্ছে। বেশ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখুন, আপনার থাইরয়েড এই আপনার পিম্পলসটা যে হচ্ছিল সেটা কেন হচ্ছিল, এর কোনো পরীক্ষা হয়েছিল? না, পরীক্ষা কোনো হয়নি। তো আমার মাথাতে ড্যান্ড্রাফ আছে, আর আমার হাতে পায়ে গরমে বা শীতকালে ছাল ওঠে। পিরিয়ডটা আপনার কেমন হয়, মাসিকটা আপনার কেমন হয়? মাসিকটা আমার ঠিকঠাকই হয়, ক্লিয়ারই হয়। আর ডেটে ডেটে টাইমলি হয় তো? কি বললেন? বলছি প্রত্যেক মাসে আপনার টাইমলি হয় তো? হ্যাঁ, টাইমলি হয়, ঠিকঠাকই আচ্ছা হয়। দেখুন, এটাও একটা কারণ আছে কি, যদি আপনার ড্যান্ড্রাফ যদি হয়ে থাকে না শোনো, তাহলেও কিন্তু আপনার পিম্পলস হওয়ার চান্সেসটা বেড়ে যায়। তো আমি আপনাকে বলবো, দেখুন আপনাকে না এই যে ফেস ওয়াশে আপনি বললেন নাকি একটা ফেস ওয়াশ আমরা ব্যবহার করলাম যেখানে আমার পিম্পলসটা ভালো হয়েছিল কিন্তু আবার এটা হচ্ছে, তো আগে জানুন কি আমার পিম্পলসটা হচ্ছিল কেন। এটা যদি কারণটা আপনি না জানেন, এইরকম ফেস ওয়াশ বা এইরকম ক্রিম বা এইরকম জেল বাজারের মধ্যে হাজারটা পাওয়া যায়, তো কোনটা আপনি ব্যবহার করবেন কোনটা ব্যবহার করবেন না বা কী কারণের জন্য হচ্ছিল সেটার উপরে যদি আপনি কাজ যদি না করেন তাহলে আগামী দিন আপনাকে এইরকমই ফেস ওয়াশ এইরকমই জেল উপরে আপনাকে থাকতে হবে, আর স্কিন কিন্তু খারাপ হয়ে যাবে। স্কিনকে যত্ন করুন। আজকে দেখুন, আপনি যে বললেন ফেস ওয়াশ করার পর আমার পিম্পলসটা ঠিক হয়ে গেছিলো, কারণটা হচ্ছে কি স্কিন আপনার কী চাইছে, পরিষ্কার। আপনার ড্যান্ড্রাফ যেটা রয়েছে, এই ড্যান্ড্রাফ হচ্ছে একটা স্কিন অ্যালার্জির মতন, তো আপনার স্কিনের মধ্যে লেয়ার আপনার সবসময় কিন্তু আসছে, তো এই ড্যান্ড্রাফ থেকে আপনাকে মুক্তি পেতে হবে, তার সাথে সাথে আপনার পিম্পলসের ট্রিটমেন্টটাও করতে হবে। আমি আপনাকে বলবো বাঁকুড়াতে আগামী রবিবার মানে 9 তারিখে আমাদের চেম্বার রয়েছে বাঁকুড়াতে, আর সেখানে আমি নিজে থাকবো। তো যদি পারেন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে বাঁকুড়া অ্যাড্রেসটা আপনি নিয়ে নিন, সেখানে এসে দেখান, আমরা প্রেজেন্টলি দেখবো আপনাকে প্র্যাকটিক্যালি আপনার পিম্পলসটা কী ধরনের রয়েছে, আর তার উপরে আমরা কি আপনাকে সলিউশনটা বলবো সেটা আপনি করবেন। আর আপাতত 9 তারিখে আসার আগে আপনি একটা উপায় আপনাকে বলছি সেটা করুন, সেটা আপনার পিম্পলসের জন্য কিন্তু খুবই একটা ভালো কাজ করবে, যেটা হচ্ছে আপনি ফিটকিরি মানে শেভিং করার পর যে আমরা ফিটকিরিটা ব্যবহার করি, ঠিক ওই ফিটকিরিটা নিয়ে আপনি কী করবেন, মুখের মধ্যে আগে জল দিয়ে কিন্তু ওয়াশ করে নিন, ওয়াশ করে নেওয়ার পর ফিটকিরিটা লাগিয়ে নিন, ঠিক আছে, বেশি ঘষবেন না, নাহলে স্ক্র্যাচ এসে যাবে স্কিনের মধ্যে। লাগিয়ে নিন, লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট ছেড়ে দিন, তারপর দেখবেন একদম শুকনো পাউডারের মতন মুখটা আপনার হয়ে গেল। আবার জল দিয়ে ওটা ধুয়ে নিন, ঠিক আছে, এটা আপনি করুন যাতে নতুন করে আর পিম্পলস হবে না। কিন্তু কি বললাম, পিম্পল আসছে কেন সেটা আপনাকে খুঁজতে হবে, সেটা উপরে আমাদেরকে কিছু ট্রিটমেন্ট করতে হবে যেখানে পার্মানেন্ট আপনি সলিউশন পাবেন, ঠিক না? একদম অবশ্যই। স্কিন ওরিয়েন্টেড যে কোনো সমস্যা বা আপনার মাথায় ড্যান্ড্রফ হচ্ছে, হেয়ার ফলিং এর প্রবলেম বা হেয়ার নানা রকমের সমস্যায় ভুগছেন আপনি, গ্রেইং হেয়ারও হতে পারে, তো যে কোনো ধরনের সমস্যার জন্য আপনার পাশে কিন্তু রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন বা ঠিক জানেন আপনারা, কারণ এনবিপি শুধুমাত্র আপনার শারীরিক অসুস্থতা নিয়ে নয়, আপনার সৌন্দর্য নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছে। সবটা নিয়ে বিস্তারিত জানতে হলে ওই একই কথা বারবার বলবো, সেটা হচ্ছে স্ক্রিনে কিন্তু যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন, কারণ যারা ফোন রিসিভ করবে তারা ভীষণ সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে যে আপনার সমস্যার সমাধান এনবিপিতে আপনি কতটা পাচ্ছেন বা আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে। এনবিপিতে আসার জন্য প্রত্যেকেই ব্যস্ত থাকে, প্রত্যেকেই খুব তৎপর যে এনবিপিতে যাব, আমি সুস্থ হয়ে যাব, কিন্তু কিছু প্রকারের মানুষ আছে যারা একদমই এনবিপিতে আসতে চাইবে না, তারা হচ্ছে
এই নেশায় আসক্ত মানুষরা, সকলে তা বলছি না, ব্যতিক্রমী ঘটনা ঘটে, অনেকে নেশা আসক্ত হওয়ার পর নিজেদেরই খুব উৎসাহ থাকে যে আমি নেশা থেকে আমাকে বের হতে হবে, কারণ এটা আমি ঠিক কাজ করছি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের ভুলটা বুঝতে পারি না, ভুলটাকে ঠিক ভেবে কিন্তু বারবার করতে থাকি। তো সেক্ষেত্রে বলবো যে যারা এরকম সমস্যায় ভুগছে ডাক্তারবাবু, যে আমার বাড়িতে আমার ছেলে নেশায় আসক্ত, কিন্তু ছেলেকে তো আমি নিয়ে যেতে পারবো না, সে তো শুনলে তুলকালাম কিছু ঘটনা ঘটিয়ে দেবে, তাহলে আমি ছেলের ট্রিটমেন্টটা করবো কিভাবে? না, এটা খুব ভালো একটা প্রশ্ন, যেটা হচ্ছে ট্রিটমেন্টটা নিয়ে। তো দেখুন, আমাদের অ্যাডিকশানে যে ট্রিটমেন্টটা রয়েছে, মানে যারা মদ গাঁজা যে স্মোকিং যে অ্যাডিকশন করে, তারা দেখুন ট্রিটমেন্ট দু প্রকারে হয়। একটা হচ্ছে পেশেন্ট নিজে চায় কি আমি এই নেশাটা আর করবো না, এটা ছাড়তে চাই, তাহলে আমার কী চিকিৎসা আছে, তার জন্য খুব ইজি ওয়ে আছে, তারা এসে যোগাযোগ করবে, যোগাযোগ করার পর আমরা ট্রিটমেন্ট দেবো। সে নিজে থেকে চাইছে, এটা খুব বড় একটা জিনিস, তো যেটা পেশেন্ট তাতে কিন্তু সেরে যায়। পেশেন্ট কিন্তু ম্যাক্সিমাম আমরা যেটা পাই, পেশেন্ট কিন্তু চায় না আমি ছেড়ে দেবো, তারা মা বাবারা এসে কিন্তু মিট করে চেম্বারের মধ্যে। এবার এই ট্রিটমেন্টটা কিন্তু আলাদা ডিফারেন্ট ট্রিটমেন্ট, কীরকম, যাতে পেশেন্টকে কোনো রকম জানানো যায় না, গুপ্তভাবে দেখিয়ে তার ট্রিটমেন্টটা করা হয়। মানে আপনার যে মেডিসিনটা দেওয়া হবে, সেই মেডিসিনের মধ্যে কোনো রকম যাতে স্মেল না হয়, কোনো রকম আপনি গন্ধ পাবেন না, কোনো রকম টেস্ট পাবেন না, স্বাদ পাবেন না, ঠিক না, আর কোনো রকম কালার নেই, মানে যে কোনো খাওয়ার মধ্যে আপনি মিশিয়ে মেডিসিনটা আপনি পেশেন্টকে খাওয়াতে পারেন, যেখানে কী হবে আস্তে আস্তে করে তার খাওয়ার ইচ্ছাটা, মানে নেশার ইচ্ছাটা আস্তে আস্তে মরতে থাকবে, যেখানে পেশেন্ট ওর প্রতি একটা লোভ, ওর প্রতি একটা যে টান আছে আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা দেখুন শুধু পেশেন্টের জন্য নয়, এটা একটা ফ্যামিলিকে ঠিক রাখার জন্য নয়, এটা একটা সমাজে একটা সেবা কাজ, যেখানে মানুষরা আজকে ভারতবর্ষের মধ্যে যদি ইয়াং জেনারেশন যদি এইরকম যদি নষ্ট হয়ে থাকে, তাহলে আমাদের ভারতে ভবিষ্যৎটা কোথায় আছে, ঠিক না? তো তাদের জন্যই এটা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম, যেখানে মানুষরা জানতে পায়। আর যদি যাদের গার্জেনগুলো যদি চায় যে আমি নিজের ছেলে মেয়েকে ঠিক করতে চাই, তার জন্য অবশ্যই তারা এনবিবিতে যোগাযোগ করুন, কেন কি এই ধরনের চিকিৎসাটা আমাদের কাছে খুব সাকসেস রেট আছে, সেখানে আমরা অনেক পেশেন্টকে ভালো করেছি। যেমনি আজকে আমি ল্যান্সডাউন চেম্বারে ছিলাম, যেখানে আমাদের নিজস্ব হসপিটাল কালীঘাট হাজরা মোড়ে, তো সেখানে আমি প্রায় 3টে আজকে পেশেন্টকে পেলাম, সেখানে যারা ওরা ভালো হতে পেয়েছে। তো এই কারণের জন্য আজকে এই প্রোগ্রামটা করা, যেখানে এই পেশেন্টগুলো যে আর রয়েছে তারা সুস্থ হতে পারে, আর পেশেন্টকে জানতেই পারলো না সে ওখান থেকে বেরিয়ে গেল। এটা একটা মেডিকেল ট্রিটমেন্ট একদম। তো এরকম মিরাকল ট্রিটমেন্ট কিন্তু আপনিও পেতে পারেন। তো তার জন্য যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে শুধুমাত্র মেগা সিরিয়ালের মতন অনুষ্ঠানগুলো দেখলে কিন্তু হবে না, এই অনুষ্ঠানটাকে আপনার জীবনে কাজে লাগাতে হবে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, সেই একই কথা, তবে কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি কৌশিক জানা বলছি, বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলুন কৌশিক বাবু, কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা প্রবলেম, ওই মাথা যন্ত্রণা, মানে রোদে বেরালেই মাথা যন্ত্রণা। আচ্ছা, আপনি কোনো রকম পিএনএস আপনার এক্সরে রিপোর্ট হয়েছে? না না। তো এই সমস্যায় কতদিন ধরে ভুগছেন আপনি? হ্যাঁ, 2 বছর মতো হয়ে গেল। 2 বছর ধরে আপনার সমস্যাটা রয়েছে, আপনি কোনো ডাক্তার দেখাচ্ছেন না? না, ডাক্তার দেখাইনি। তাহলে আপনি ভালো হবেন কী করে বাড়িতে বসে বসে? আপনাকে যোগাযোগ করতে হবে, বর্ধমানে চেম্বার আছে আগামী শনিবার, ঠিক না, 1 তারিখে আমাদের চেম্বার রয়েছে বর্ধমান চেম্বারে। আপনি যদি দেখাননি, আপনি এসে দেখান, আর একটা এক্সরে রিপোর্ট করতে হবে, পিএনএস, ঠিক আছে? পিএনএস রিপোর্ট করে আপনি দেখবেন আপনি সাইনাসের সমস্যা নিয়ে ভুগছেন। সাইনাস সমস্যাটা কি, আমাদের এই জায়গাটা কি মিউকাস, মানে সর্দি জমে থাকে, যে কারণের জন্য কি হয় আপনার মাইগ্রেনের মতো সমস্যা, মানে আমার মাথা যন্ত্রণাটা হয়ে যাবে, মাথা যন্ত্রণা যখন হবে মাথা যন্ত্রণা ছাড়বে না, যখনই আপনি রোদে বেরোবেন খুব আপনি স্টিম লেভেলে একটা যন্ত্রণা হবে, আমরা অনেক সময় তো মানুষরা অজ্ঞান মতন হয়ে যায়, আবার পুরো মাথাটা ধরে নেবে, মানে একটা কোনো কাজ করতে ভালো লাগবে না, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে তাদের সমস্যাকে বলা হয় সাইনাস। তো আপনি সাইনাসের সমস্যা নিয়ে ভুগছেন, আমি আপনাকে বলবো যদি পারেন আপনি একটা এক্সরে রিপোর্টটা করে নিন। আর যদি আপনার এক্সরে রিপোর্ট কী করবো না করবো, তাহলে আপনি এসে সামনে শনিবার দিন বর্ধমান চেম্বারে এসে যোগাযোগ করুন, আমরা আপনার এক্সরে রিপোর্ট লিখে দেবো। আপনি যে কোনো ল্যাবরেটরি থেকে আপনি ওই রিপোর্টটা করতে পারেন, সেখানে পরিষ্কার দেখবেন আপনার সাইনাসের সমস্যাটা রয়েছে, তার চিকিৎসা করান, আর চিকিৎসা করলে রোগকে সারান। এই রকম রোগকে পুষে রাখবেন না। আজকে 2 বছর ধরে আপনার সমস্যা, আপনি প্রোগ্রাম দেখেন হয়তো, আপনি সব কিছু জানেন, কিন্তু তারপরেও কিন্তু আপনি এগোচ্ছেন না। আপনি আমার কাছে নয়, আপনি অন্য কোনো ডাক্তারকেও দেখালেন না, কোনো রকম রিপোর্ট আপনি করলেন না, এটা কিন্তু আপনার শরীরের প্রতি খারাপ। আমি বলি না, যে কোনো রোগ বড় হয় না একদিনে, আস্তে আস্তে করে হয়। তো এইরকম আপনি রোগকে ফেলে রেখেছেন, তো আস্তে আস্তে করে যে জিনিসটা বাড়ছে,
ঠিক না, একটু যোগাযোগ করুন। অবশ্যই পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা মানে আমার প্রেশারটা হুম আজ 2 মাস থেকে প্রেশারটা আমার কমছে না। 150 প্রেশার আছে। হুম তো ওষুধ সমর্থিক বাবু ওষুধ দিচ্ছেন আমাকে। প্রেশারটা 150 আমার থেকে যাচ্ছে, প্রেশারটা কমছে না। আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন? আর হাতের একটু দোষ আছে, শ্বাসকষ্ট একটু আছে। আচ্ছা, না প্রেশারের ওষুধ কি এখন আপনার চলছে? হ্যাঁ প্রেশারের ওষুধ এখন আপনি খান? হ্যাঁ, প্রেশারের ওষুধ এখন চলছে। তো যে ডাক্তারবাবু আপনাকে প্রেশার ওষুধ দিয়েছে তাকে আপনি জিজ্ঞেস করেননি কি প্রেশার আমার কমছে না? হ্যাঁ, ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম। ডাক্তারবাবু বলছেন যে একটু আপনার প্রেশারটা কমতে সময় লাগবে। বাপরে বাপ। উনি ভালো ওষুধ দিয়েছেন, প্রেশারের ভালো ওষুধ আচ্ছা, দিয়েছেন। প্রেশার কমতে কমতে যদি মানুষ মারা যায় তাহলে কি করবে আপনার ডাক্তারবাবু? আপনি জানেন প্রেশার হাই হওয়ার শরীরের মধ্যে শুনুন কতটা আপনি, খারাপ? শুনুন। হুম। হ্যাঁ। কোথা থেকে বলছেন, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার এই সিউড়ির পাশে গোপালপুর। কোথায়, সিউড়ি? হ্যাঁ, বীরভূমে সিউড়ির পাশে গোপালপুর। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার বোলপুরে চেম্বার আছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে, ঠিক আছে? হ্যাঁ বীরভূম ডিস্ট্রিক্টে বোলপুরে চেম্বার আছে 9 তারিখে। যদি আপনি দেখাতে চান তাহলে বোলপুর চেম্বারে এসে যোগাযোগ করুন, যেখানে আপনি প্রেশারকে ভালো করতে পারবেন। ভালো করে শুনুন, ভালো করতে পারবেন। আপনার ডাক্তারবাবু আপনার প্রেশারকে কমাতে পারছে না, আর এখানে আমি আপনাকে বলছি প্রেশারকে আপনি ভালো করতে পারবেন। তো দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে প্রেশারের রুগী যদি প্রেশার আপনার কন্ট্রোল নেই, প্রেশার যদি বাড়ছে, প্রেশার যদি কমছে না, তার উপর যদি আপনি ক্যাজুয়ালি যদি নেন, তো এইরকম হাজার হাজার মানুষরা কিন্তু প্রতিদিন মরছে। কারণটা হচ্ছে কি, প্রেশার যখনই আপনার হাই হয়ে যাবে তখনই কিন্তু আপনার ব্রেনের শিরা যেটা রয়েছে ওটা ফেটে যায়, বা দেখবেন অনেক সময় সিটি স্ক্যান রিপোর্ট করার পর আপনার ব্লাডে ক্লটিং থাকে, মানুষ কোমায় চলে যায়। তো বড় দুর্ঘটনা হওয়ার কারণটাই হচ্ছে আমাদের প্রেশার। তো প্রেশারকে ঠিক রাখার চেষ্টা করুন, প্রেশারকে ভালো করা যায়। আপনি আপনার ডাক্তারবাবু জানি না কী আপনাকে বলেছে না বলেছে, প্রেশার কিন্তু আপনার ভালো হবে না। হয়তো আপনি ভালো ওষুধের কথা বললেন, কি ভালো ওষুধ আমি তো জানি না, এখনও কিন্তু প্রেশার আপনার কমেনি। ভালো যে ওষুধ আপনি খাচ্ছেন জানেন, প্রেশারের ওষুধ দীর্ঘদিন যদি খাওয়া হয় আপনার কিন্তু কিডনি খারাপ হবে, সেটা আমি বলছি না। আপনি যে কোনো ডায়ালিসিস পেশেন্টকে বা যারা কিডনি সমস্যা নিয়ে ভুগছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কি আপনার প্রেশার ওষুধ আপনি খান, তারা বলবে কি হ্যাঁ আমি খাচ্ছি। তো প্রেশার ওষুধ খেয়ে কী হচ্ছে, আপনার কিডনি খারাপ হচ্ছে। এখন আপনি চিন্তা করছেন কি কী করে আমার প্রেশারটা কমবে, কী করে প্রেশার ভালো থেকে ভালো আমি ওষুধ খাবো। কিন্তু আগামী দিন আপনার কিডনি যখন খারাপ হবে, আপনাকে ডায়ালিসিস করতে বলা হবে, তখন আপনি ভাববেন কি প্রেশার থেকে আমি একটা ইম্পর্টেন্ট একটা অর্গানকে আমি হারিয়ে ফেললাম, ঠিক না? তো সময় থাকতে থাকতে চিকিৎসাটা করান। এসে আপনি বোলপুরে যোগাযোগ করুন, প্রেশারে আপনি কী ওষুধ খাচ্ছেন সেটা নিয়ে এসে দেখান, যেখানে আমরা আপনাকে বলবো কী করে প্রেশারকে আপনি ভালো করবেন। একদম। আর চট করে আমি আপনাদের বলবো যে কোথায় কোথায় আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই নাম্বার নোট করবেন। পাশাপাশি বলবো যে গঙ্গারামপুরে কিন্তু চেম্বার আছে ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই হলদিয়াতে ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাশাপাশি বাঁকুড়াতেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, শ্যামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবারে ত্রিপুরা অর্থাৎ আগরতলার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে বেশ কিছুদিন পর আবারও কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মা। তাই চট করে যারা দিল্লি থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু নিজেদের নাম লেখাতে প্লিজ ভুলবেন না। পাশাপাশি গুয়াহাটিতে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া আপনারা জানেন যে আমাদের হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, এছাড়া ল্যান্সটাউনেও কিন্তু আমাদের কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা হাতিবাগানে, খিদিরপুরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলাতে কিন্তু চেম্বার পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন, আরও বেশি করে চেম্বার কোথায়
কোথায় পাচ্ছি কলকাতা বা হাওড়ায়, আর কবে পাচ্ছি ডাক্তারবাবুকে, সবটা কিন্তু তারা আপনাকে হেল্প করে দেবে। আরও সুখবর আপনাদের জন্য কিন্তু রয়েছে, সামনে মার্চ থেকে শুরু হচ্ছে আরও নতুন দুটি চেম্বার, এক তো পুরুলিয়া এবং দ্বিতীয় হচ্ছে ঝাড়গ্রাম, এবং দুটোই কিন্তু মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ পরপর দুদিন কিন্তু ওপেনিং রয়েছে। থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। আসবো সব বিষয় নিয়ে কথা বলবো, তবে অনেকক্ষণ কোনো বন্ধু ওয়েট করছেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি আসানসোল থেকে বলছিলাম। আসানসোল থেকে, বলো কি সমস্যা? ম্যাডাম আমার একজন পরিচিত রয়েছে আর সে খুব নেশা করে আর আচ্ছা বেশ। হ্যাঁ, কোন রকম উপায় আছে কি আয়ুর্বেদিক নেশা ছাড়ানোর জন্য? একদম। অবশ্যই আছে। নেশা কিসে নেশা করে? মানে নেশা বলতে প্রচুর সিগারেট খায় আর Smoking করে। ড্রিঙ্কস করে, কিন্তু ড্রিঙ্কসটা অতটা পরিমাণ করে না, আচ্ছা, সিগারেট প্রচুর পরিমাণ খায়। তো যে বলে না অতটা বেশি প্রমাণে করে না, তো এই আস্তে আস্তে করে কিন্তু বড় বেশি হবে। একদমই একদমই। বয়স কত না? আমার বয়সটা আমার ওই না, তার আপনার নয়। বয়সটাই বলো, তার আমি বয়স। জানি আপনি নেশা করেন তার না। বয়স 27 বছর। 27 বছর। এই এত কম বয়সের মধ্যে কি হয় আপনার? না আমার বন্ধু হয় আর কি। আচ্ছা, আপনার বন্ধু হয়। তো দেখুন, আপনার বন্ধুকে তো হয়তো আপনি অনেকবার আপনি বুঝিয়েছেন, তারপরে কথা শুনছেন। শোনো তুমি। তো যাই হোক, আমি আপনাকে বলবো, দেখুন আসানসোলে আমাদের চেম্বার রয়েছে। আগামী 8 তারিখে আমি নিজে থাকবো। তো যদি আপনি পারেন, আপনি 8 তারিখে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। আর যেটা আমি বললাম, ট্রিটমেন্ট আমাদের দু ধরনের হয়। যদি পেশেন্ট যদি চাইছে কি আমি ছাড়বো, খুব ভালো কথা, তাহলে তো নিয়ে আসবেন। যদি বলে কি না ও ছাড়বে না বা সামনে আসবে না, কোনো ব্যাপার নেই, আপনি এসে যোগাযোগ করবেন গার্জেন হিসাবে। আপনাকে আমরা কিছু মেডিসিন দেবো, সেখানে পেশেন্টকে আপনি দেবেন, পেশেন্ট জানতেই পারবেন না। আর আপনার সামনে আপনি দেখতে পারবেন স্মোকিংটা আস্তে আস্তে করেও পুরো বন্ধ করে দেবে। তাতে কী হবে, আপনিও খুশি থাকবেন আর আপনার পরিবাররাও খুশি থাকবে। একদম। আসলে বন্ধুত্ব শব্দটাই ভীষণ ভালো। কোনো রক্তের সম্পর্ক না থাকার পরেও কিন্তু পৃথিবীতে সবথেকে ভালো সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। যারা এনবিপিতে পৌঁছে যায় তারাও কিন্তু আমাদের খুব ভালো বন্ধু, এবং যারা ভালো আছেন, ভালো তো প্রত্যেকে আছেন, কিন্তু তার মধ্যে থেকে বেশ কিছু মানুষ আছে যারা খুব উচ্ছ্বসিতভাবে কিন্তু আপনাদের জন্য কিছু বার্তা দিতে চায়, আপনাদের কিছু কথা শোনাতে চায়। সেরকম বন্ধুদের কথা অবশ্যই আমরা শুনবো, আর অবশ্যই আমাদের অনুষ্ঠান তো থাকবে আপনাদের জন্য। তাই পরবর্তী সময় আবারও আলোচনায় ফিরবো। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন। আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর।
আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি পেচ্ছাপ ব্যথাটা ঠিক হতো, আছে, হ্যাঁ। ব্যথা হতো। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য বেশ কিছু ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করব। একটা অনুষ্ঠানে হয়তো সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আপনাদের জন্য কিন্তু সুযোগ থাকে। টিভি স্ক্রিনে কিন্তু থাকে আমাদের নিজস্ব নাম্বার, যে নাম্বারে ফোন করে আপনি কিন্তু কথা বলতে পারেন। আপনি জানতে পারেন যে আপনার সমস্যার সমাধান আপনি কতটা পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এবং তার পাশাপাশি কোথায় আছে চেম্বার, আপনার বাড়ি থেকে সেই চেম্বারের দূরত্ব কত, কবে আসছেন ডাক্তারবাবু, কটা থেকে কটা পর্যন্ত থাকছেন, ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন যখন হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। তবে আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে থেকে প্রত্যেক দিন আমরা ক্রিটিক্যাল বা ক্রনিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যে সমস্যাটা আপনার সমস্যা, যার সমস্যা সেই বোঝে সমস্যাটা কতটা মারাত্মক, কতটা কষ্টের। ঠিক এরকমই কষ্টের, বেদনার, যন্ত্রণাদায়ক একটি সমস্যার নাম অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলোসিস। বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করতে হয়, বারংবার আলোচনা করতে হয়। তাই আজকে আরও একবার আপনাদের জন্য এই বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমে আজও তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর অবশ্যই আমরা আলোচনায় যাব, বিষয়ে থাকবো, তবে তার আগে বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। মিদনাপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমাদের বাড়ির একজন জামাই প্রচুর মাল খাচ্ছে, কিভাবে ওকে না জানে ছাড়ানো যায় কিছু আচ্ছা, উপায় যদি জানেন। নেশায় আসক্ত, তাই তো? ওকে, হ্যাঁ। ডাক্তারবাবু বলছেন। কত বছর ধরে খাচ্ছেন উনি? হ্যাঁ, 2 বছর মতো হয়ে গেল। 2 বছর মতন। আপনি পশ্চিম মেদিনীপুরে থাকেন? হ্যাঁ, ঠিক আছে, এইবার আপনি টিভি পর্দা থাকুন, আপনাকে বলে দিচ্ছি। দেখুন, খড়গপুরে আমাদের চেম্বার আছে, যেহেতু আপনাকে পশ্চিম মেদিনীপুরে ওটাই আপনার কাছে পড়বে। তো আমি আপনাকে বলবো কি, 2 বছর ধরে যে উনি খাচ্ছেন, খাওয়ার পর উনি কতটা টাকা নষ্ট করলেন বা কতটা নিজের শরীরের প্রতি ক্ষতি করলেন। আজকে যে কোনো নেশা জিনিস উপরে দেখবেন কিন্তু লেখা থাকে ইনজুরিয়াস টু হেলথ, মানে আমার শরীরের প্রতি কিন্তু ক্ষতিকারক। সিগারেট উপর লেখা থাকবে মাউথ ক্যান্সার হচ্ছে, বা আপনি কোনো রকম মদের বোতলের উপরে তো লেখা থাকে। আমরা যদি কোনো গভর্নমেন্টকে দোষ দিই, এটা একদম ভুল। কোনো গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নেই, এখানে পরিষ্কার আপনার লেখা আছে। কিন্তু তারপরেও আপনি দেখুন কী ধরনের মানুষরা কিন্তু লাইন লাগিয়ে নেশা জিনিসটা কিন্তু পারচেস করছে। ঠিক তার পাশাপাশি দুধের কোনো যদি দোকান আছে, সে যদি দুধ, দই, ঘি যদি বিক্রি করছে, তার কিন্তু একটা দোকানই ওখানে শুধু আপনার কি বলবে মাখি কিন্তু উঠছে, ঠিক না? তো এইটাই হচ্ছে আমাদের মানে ইন্ডিয়া কালচার। আজকে ফরেন কান্ট্রিতে যারা নেশা করতে ছেড়ে দিয়েছে, আমরা তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমার দাদু বলতো কি আংরেজ চলে গে কিন্তু বাঙালিও ছোড় দে। কেন এই কথাটা বললো? কারণটা হচ্ছে কি, দেখুন, আংরেজরা হাতে কিন্তু সিগারেট রাখতো, হ্যাঁ, তার একটা মানে দেখাতো কি আমি এটা পারচেস করে খেতে পারি। কিন্তু ওই কালচারটাই আজকে আমাদের বাঙালি ভাইয়ের মধ্যে রয়ে গেছে কি, আমরা হাতের মধ্যে সিগারেটটা নিয়ে রয়েছি। পকেটে হয়তো আমার কাছে পয়সা নেই, ঠিক না, কিন্তু আমি সে ছুটি হওয়ার পর, কাজে ফেরার পর আমি ক্লাবের মধ্যে আড্ডা মারবো, সে ওখানে গিয়ে 2-4টে গল্প করব, হাতে সিগারেটটা খাবো। তো আপনি কি শো অফ করছেন? আপনি কার ক্ষতি হবে? আপনারই ক্ষতি হবে, আপনার শরীরের প্রতি ক্ষতি হবে, আপনার লাংস নষ্ট হবে, আপনার লিভার খারাপ হবে। এরপরে যখন শেষ দিন আসবে না, তখন ডাক্তারবাবুর কাছে এসে আমি ওইগুলো সব মুখ দেখতে পাই। তারা এসে ডাক্তারবাবুর কাছে মানে পায়ে ধরবে, ডাক্তারবাবু বাঁচান, আপনি আমাকে ঠিক করে দেন। আমি কি ঠিক করে দেবো? আপনি তো আগে কতবার মানে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, শুধু আমি নয়, হয়তো আমার ছাড়াও অনেকজন প্রোগ্রাম করে, তারাও কিন্তু হয়তো আপনাকে বলেছিল, কিন্তু আপনি তাকে গুরুত্ব দেননি। এই কারণের জন্য আজকে আপনার এই অবস্থাটা হয়েছে। তো জৈসা কর্ম করোগে বৈসা ফল পাওগে।
ঠিক না? তো আমি আপনাকে বলবো কি যে ওনার এইরকম কন্ডিশনটা যাতে না হয়, সময় থাকতে থাকতে আপনি চিকিৎসাটা করান। যেখানে ওনাকে না জানিয়ে চিকিৎসাটা হবে, উনি আস্তে আস্তে করে মদের প্রতি একদম ইন্টারেস্টটা চলে যাবে, আর উনি পুরোপুরি মদ খাওয়াটা বন্ধ করে দেবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। আমি নেক্সটা থেকে রূপা মাইতি বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? কেমন মানে আমার স্বামী তো প্রচুর সেবন করছি, পুলিশ ছাড়ানো যাবে সেটা একটু জানি। কি নেশা করে? এই মদ টদ খাইছি। মদ খায়। ভাবছেন মানে আজকে আমরা যে প্রোগ্রামটা করলাম, এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা কত মানে এই যে বোনরা ফোন করছে, মায়েরা ফোন করছে, তারা মানে কী ধরুন চিন্তিতরা রয়েছে। তারা বাড়িতে বসে এটাই চিন্তা করছে সত্যি কি আমার স্বামী মদ খাওয়া বন্ধ করবে? সেই রাত্রিবেলায় সে মারপিট করে, সেই গালাগালি দেয়, উল্টো পাল্টা বলে, বাচ্চার প্রতি খারাপ ইফেক্ট করছে। ঠিক আছে, সেই পাড়া আশেপাশে পাড়ার লোক বলে ঠিক আছে আরে নিজের বরকে তুমি সামলাও, ঠিক আছে এত চেঁচামেচি করে না কেন, রাত্রিবেলা ডিস্টার্ব করছে, ফ্ল্যাটের মধ্যে অবজেকশন করা হচ্ছে। তো এই যে জিনিসটা না মানে আপনারা চাইলে কিন্তু ঠিক হবে। দেখুন উনি চাইলে কোনো দিন ভালো হবে না, ও আজকে বোঝাবেন তো কালকে আবার দেখবেন সেই রকমই। চিকিৎসা করান, ঠিক আছে? আপনি মেছেদা থেকে বলছিলেন, মেছেদাই আমাদের চেম্বার আছে, ঠিক আছে? হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন মেছেদা চেম্বার কোন ডেটে আমাদের পড়বে, সেখানে এসে আপনি যোগাযোগ করুন। সেখানে আপনাকে আমরা ওষুধ দেবো, পেশেন্ট জানতেই পারবে না কি তার চিকিৎসা হচ্ছে, আর দেখতে দেখতে কিন্তু মদ খাওয়াটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? একটু যোগাযোগ করুন। একদম। আসলে জীবনে ভালো থাকার জন্য হয়তো অর্থের দরকার, কিন্তু তার থেকে বেশি দরকার যেটা সেটা হচ্ছে শান্তি। যখন আমাদের শান্তি নষ্ট হয় তখন তার বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে এটা একটা অন্যতম কারণ। কিন্তু যারা আপনারা আজকে ফোন করছেন যে বিভিন্ন কারণে আপনার পরিবারের মানুষরা নেশায় আসক্ত, তো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আপনার পেশেন্টকে অর্থাৎ যিনি নেশায় আসক্ত তাকে জানিয়ে বা না জানিয়ে যেটা আপনার জন্য সুবিধার সেভাবেই কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে পারেন। বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। আজকে আমরা ডাক্তারবাবু একটু জানবো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, একটা ভয়ঙ্কর নাম, একটা কঠিন নাম। রোগটা তার থেকেও বেশি কঠিন। কেন রোগটা এতটা কঠিন, কি এই সমস্যাটা? দেখুন কঠিন যে শব্দটা, বা আমরা যদি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস নিয়ে যদি আলোচনা করি বা মেডিকেল টার্মসে যদি কথা বলি, তো আমাদের কিছু ভাই বোনরা কিন্তু এই রোগের প্রতি জানে না, ঠিক আছে? তো আমাকে একদম সরল ভাষায় বলতে হবে কি আপনি কি সাফারিং করছেন অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, কী ধরনের সিমটমসগুলো কী ধরনের হয় অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসে। দেখবেন আপনি হয়তো ব্যথা যন্ত্রণার জন্য আপনি কোনো রকম বড়ি খাচ্ছেন, ঘাড়ে যন্ত্রণার জন্যে বা কোমরে যন্ত্রণার জন্যে, হাঁটু যন্ত্রণার জন্যে। তো মোস্ট অফলি যে ওষুধগুলো আপনি খেতে থাকেন আপনি কিন্তু জানেন না কি একটা রোগ কিন্তু কোন দিকে টান হয়ে যায়। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মানে আপনি ভালো করে জানেন কি ঘাড়ে যদি যন্ত্রণা হয় সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। লাম্বার স্পন্ডিলাইটিস মানে কোমরে আমাদের যদি কোনো রকম যন্ত্রণা হয় সেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। এইবার স্পন্ডি ওয়ার্ডটাই কখন আসছে, যখন আমাদের শির দ্বারা কটাতে হচ্ছে, ঠিক না? তো স্পন্ডি যখন আসছে মানে আপনার স্পন্ডিলাইটিসটা রইল, মানে হাফটা শিরদাঁড়ার মধ্যে সমস্যাটা রয়েছে, সেখানে ইটিস মানে ইনফ্লামেশন। আমাদের শিরদাঁড়ার মধ্যে যখন ইনফ্লামেশন হয়ে যায় তখন কিন্তু কী হয়, আমাদের পেন হয়। এবার তার আগে নামটা কি, অ্যাঙ্কোলজিং। তো অ্যাঙ্কোলজিংটা কখন হয়, আপনি দেখুন একটা বাঁককে দেখেছেন তো, উপরে গিয়ে আস্তে আস্তে করে সরু হয়ে যায়, ঠিক আছে, সামনের দিকে ঝুঁকেই যায়। ঠিক ওই রকমই যে পেশেন্টরা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস নিয়ে সাফারিং করছে তারা হয়তো সব কিছু জানে, এবার যারা করছে না তারা কিন্তু কি করে জানবে কি আমি কি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস নিয়ে ভুগছি, ঠিক না? আপনি দেখবেন সামনে যে আমরা স্ট্রেট হয়ে বসি, সোজা হয়ে বসি, কিন্তু ওটা দেখবেন আস্তে আস্তে করে সামনের দিকে ঝুঁকতে হয়ে বসতে চালু করে দেবেন, স্ট্রেট হয়ে বসতে পারবেন না। আপনি যখন হাঁটাচলা করছেন সামনের দিকে কিন্তু ঝুঁকে রয়েছেন, তীব্র কিন্তু ব্যথা হয়, আবার অনেক সময় কিন্তু ব্যথা হয়ও না। হতে হতে কী হয়, আমাদের এটা বলে বাম্বু স্পাইন, মানে এই যে সিদ্ধাটা রয়েছে এটা কিন্তু গিয়ে স্টিফ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। একটা মানুষকে যদি আপনার নাম করে যদি কেউ ডাকবে তো আপনি কি করবেন, মুভ করবেন। তো এতটা পেন হয় যেখানে আপনাকে পুরো বডিটা নিয়ে আপনাকে মুভ করতে হচ্ছে, ঠিক আছে? মানে ফ্লেক্সিবিলিটিটা আপনার নষ্ট হয়ে যাবে স্পন্ডির মধ্যে, আপনার শিরদাঁড়ার মধ্যে। তো এই রোগকে ভয়ঙ্কর বলা হয়েছে কেন, কারণটা হচ্ছে কি দেখুন এই রোগের কোনো চিকিৎসা নেই। শুনতে আপনাকে খারাপ লাগছে, এটা কিন্তু বাস্তব কথা। ভারতবর্ষের মধ্যে আমাদের শুধু নয়, আপনি এর ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীতে এর কোনো চিকিৎসা নেই। এর কিছু স্টেরয়েড ইঞ্জেকশন আছে যেটা নেবার পর কী হয়, পেশেন্ট 6 মাস বা 1 বছর পেন থেকে রিলিফ থাকবে, ভালো হলো না পেন থেকে রিলিফ থাকবে।
লক্ষ লক্ষ টাকা দাম ওই একটা ইঞ্জেকশন দাম। করার পর আমার পেশেন্ট 6 মাস থেকে 1 বছর ঠিক থাকলো। এরপরে স্টেপটা কি? এরপরে স্টেপটা হচ্ছে তার আপনাকে বলে দেবে অপারেশন করতে হবে। এবার অপারেশন করতে গেলে দেখা যায় সেখানে নার্ভের সমস্যাগুলো চালু হয়ে গেল। এবার নার্ভের সমস্যা হওয়ার পর পেশেন্ট কিন্তু প্যারালাইসিস দিকে চলে যায়। একটা মানুষ শরীরের মধ্যে রোগ হয়েছিল, সুস্থ অবস্থায় ব্যথা যন্ত্রণা হচ্ছিল, ডাক্তারখানা গেল, কিন্তু আমি একটা কি ভুল করলাম ডাক্তারখানা গিয়ে, সেই পেশেন্টটা কিন্তু হুইল চেয়ারের মধ্যে বসে রয়েছে। না ভাবছেন, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের চিকিৎসা। তো এইগুলো না করে আমাদের এনবিপি কী করে বা আমাদের আয়ুর্বেদ মধ্যে কি শাস্ত্রের মধ্যে কি চিকিৎসা রয়েছে, খুব সুন্দর চিকিৎসা আছে। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসের জন্যে আমাদেরকে কিছু আমরা কী করি, ওরলি মেডিসিন দিয়ে প্রথম রোগটাকে গার্ড করি যাতে সমস্যাটা না বাড়ে। যেই জায়গা আছে সেই জায়গায় থাকুক, আস্তে আস্তে দেখবেন পেশেন্টটা কিন্তু ইমপ্রুভমেন্ট করছে ডে বাই ডে। এইবার যখন কথা হচ্ছে কি আমি আর তাতে ইমপ্রুভমেন্ট করতে চাই, তার জন্য কিন্তু ক্রিয়া রয়েছে আমাদের আয়ুর্বেদ মধ্যে ক্রিয়া রয়েছে পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপিটা কী ধরনের হেল্প করে বা পঞ্চকর্ম থেরাপির সঙ্গে ম্যাগনেট থেরাপিটা কেন দেওয়া হয়, এটা নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আলোচনা আমরা ফিরবো, তবে অনেকক্ষণ একজন বন্ধু অপেক্ষা করছেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বাউনাটি থেকে সজল হালদার বলছি। আচ্ছা, একটু জোরে বলুন। স্বপন হালদার, বাগুইআটি। হ্যাঁ, সজল হালদার। সজল হালদার, বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমি জানি আমার ভাইপো একটু নেশা করে, মানে আমার পাশের বাড়ি, তার আমার দাদার ছেলে। আচ্ছা, ও তো মানে বলেও মনে না শুধু, ও মানে ওই যাচ্ছে যাচ্ছে, ও ধোঁয়া যাচ্ছে, নেশা করে। তো এখন ইদানিং দেখতে পাচ্ছ হাত কাঁপছে এরকম, মানে নার্ভের সমস্যাগুলো ও তো ওই নেশা করে। এখন যে নেশাটা করে ওটা কি ধরনের নেশা করে, কি করে নেশাটা? ওই নেশাটা ধোঁয়া যাচ্ছে, মানে গাঁজাতে এরকম, মানে ড্রাই নেশা করে। এটা আরও ক্ষতিকারক জিনিস। ড্রাই নেশা করলে না ব্রেনের নার্ভগুলো শুকিয়ে যায়, ঠিক আছে? আস্তে আস্তে করে দেখুন না মেমোরি পাওয়ারটা নষ্ট হয়ে যাবে। তারপরে ও তো আর্থিক সামর্থ্য নেই, খেতে খাওয়া দাওয়ারও ঠিকঠাক তেমন হয় না। এটাই হয় শেষ পর্যন্ত। তা এখন অবধি আপনি কোনো চিকিৎসা করছেন না? চিকিৎসা বলতে ওকে বুকে ধরে কিছুই হচ্ছে, আর চিকিৎসকের কাছে চিকিৎসা পদ্ধতি না, এই পদ্ধতিটা আমি জানি না ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি শুনুন আপনারা কাজ ডাক্তার বলে করুন, দিচ্ছেন। মধ্যমগ্রামে আমাদের চেম্বার আছে। হ্যাঁ, আগামী সোমবার দিনই আমি থাকবো মধ্যমগ্রামে। যদি পারেন একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আমার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট হলো। তো এই নেশাটা কী করে ছাড়ানো হবে সেটার উপর আপনাকে ওয়ার্ক করতে হবে, ঠিক না? একটু মধ্যমগ্রামে এসে সামনের সোমবারে যোগাযোগ করুন। আমি আপনাকে বলছি কী করে আস্তে আস্তে করে দেখুন এই সমস্যা থেকে বেরোবেন, আমি সব আপনাকে বলবো। একদম। তবে দেখুন আমাদের অনুষ্ঠানে এই বিষয়টার কতটা প্রভাব পড়ছে আমরা কিন্তু আলোচনা করছি অ্যাঙ্কোলাইজিং নিয়ে, কিন্তু আগের অনুষ্ঠানে যেহেতু আমরা এই নেশার সমস্যাটা, অ্যাডিকশনের এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সেই রেশ কিন্তু এখনো চলছে। অর্থাৎ এই সমস্যা ডাক্তারবাবু ঘরে ঘরের সমস্যা, অনেকে বলতে পারছে। যদি আপনি খুব হাইফাই সোসাইটির হন, আপনি হয়তো কারোর সাথে আলোচনা করতে পারবেন না। খুব সাদামাটা আমাদের মতন পরিবার হলে আমরা হয়তো 14 জনের সঙ্গে বা পাশের বাড়ির লোকের সাথে আমার দুঃখ শেয়ার করব। কিন্তু সমস্যাটা তো সমস্যা, সেটা যে কোনো বৃত্তের মানুষই হোক না কেন, উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। তবে সমস্যার সমাধানটা কি রয়েছে, এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। অবশ্যই পাচ্ছেন। ডাক্তারবাবু নিজে বিভিন্ন চেম্বারে যেহেতু ভিজিট করেন, মানুষের সমস্যাগুলো, তাদের চোখের জল, তাদের দুঃখ তিনি কিন্তু ফেস করেন, সে কারণে বিষয়টা নিয়ে কিন্তু বারংবার আলোচনা করছেন। যদি আপনার মনে হয় আপনার পরিবারে, আপনার বন্ধু মহলে, আপনার আশেপাশে, আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এই ধরনের প্রবলেম ফেস করছে, শুধু নেশাগ্রস্ততার কথা বলবো না, যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, তাহলে কিন্তু অবশ্যই আপনার দায়িত্ব পড়বে এটা যে আপনি হেল্পলাইন নাম্বারটা তার হাতে তুলে দিন, 9830235527 বা 37। একবার কথা বলতে বলুন, একবার ফোন করতে বলুন, দেখবেন সমস্যার সমাধানটা ঠিক সেখান থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। কে আছেন দেখবো? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিয়ালদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার কাকুর ছেলে, ওর নাম হলো অঙ্কন গুহ। ও প্রচুর পরিমাণে মানে নেশা করছে, মানে নেশাটা আমরা কোনো মতেই ও ছাড়াতে পারছি না। আমি আজকে প্রোগ্রামটা দেখছিলাম, দেখছি নেশা নিয়ে আলোচনা করছি, তো আমি ফোনটা সেই জন্য করলাম ডাক্তারবাবুকে। ওকে, বেশ। দেখুন, তো আপনি তো ফোন যে করলেন, তো আপনি তো শুনলেন এতগুলো পেশেন্টরা ফোন করছিল, মানে ভাবছেন তো মানুষরা মানে নেশায় প্রতি কতটা সমস্যা রয়েছে, ঠিক না? তো আমি আপনাকে বলবো কি, আপনার জন্য একটাই মেসেজ, যেটা হচ্ছে আপনি যোগাযোগ করুন, উনি অবশ্যই ভালো হবেন।
ঠিক আছে, চেষ্টা করলে মানুষ সব কিছু সম্ভব আছে, যেটা আমি আজকে টপিক নিয়েছিলাম অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিস। তো আজকে দেখুন অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিস মতন একটা ক্রিটিক্যাল কেস, যেখানে মডার্ন মেডিসিন হাত তুলে দিচ্ছে, যেখানে বলে দেওয়া হচ্ছে এর কোনো চিকিৎসা নেই, সেখানে আয়ুর্বেদ কিন্তু কীভাবে ওয়ার্ক করছে। তো আজকে 5000 বছর আগে আমি যদি রামায়ণের যদি কথা যদি তুলি, লক্ষণজি যখন আঘাত হয়েছিলেন রাবণের পুত্র ইন্দ্রজিৎ থেকে, তখন যখন ওনার বাণ লেগেছিল, উনি যখন আঘাত হয়েছিলেন, তখন ডাকা হয়েছিল সুশীল বৈদ্যরাজকে। তখন উনি কী বললেন? তখন উনি একটাই কথা বললেন কি ওনার যদি প্রাণ বাঁচাতে গেলে ঠিক 12টা আগে কিন্তু আমার মৃত্যু সঞ্জীবনী লাগবে। ঠিক আছে, এই মৃত্যু সঞ্জীবনী কোথায় পাওয়া যাবে? পর্বতের মধ্যে পাওয়া যাবে। পর্বতে যাবে গিয়ে হনুমান বললো আমি যাব। এবার হনুমান যাওয়ার পর তো বুঝতে পারছে না ওখানে কি মৃত্যু সঞ্জীবনী আছে বা কোন জড়িবুটি কোথায় রয়েছে। উনি কী করলেন? পুরো পর্বতকে তুলে নিয়ে আসলেন। পর্বতকে তুলে নিয়ে আসার পর যখন ওনাকে মৃত্যু সঞ্জীবনী যখন পেয়ে গেলেন, ওটা নেবার পর যখন লক্ষণজির প্রাণটা বাঁচল, তখন সুশীল বৈদ্যরাজ একটা কথা বলেছিলেন কি আয়ুর্বেদ মৃত্যু রোগী, যে রোগী মরলো না তার লাস্ট অবধি কিন্তু চিকিৎসা করে যায়, এটাই হচ্ছে আয়ুর্বেদ। তো এটা আমি বলিনি, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে কেন পুরো সবাই জানে কি কী হয়েছিল ঘটনাটা, সেটা আমি হয়তো আমাকে এখন বলতে হলো, কিন্তু এই জিনিসটা ম্যাটারটা আপনি সবাই জানেন। তো এটাই হচ্ছে সত্যি আয়ুর্বেদ। তো আয়ুর্বেদ মধ্যে প্রাণ আছে, আয়ুর্বেদ মধ্যে জান আছে। যদি মানুষ ঠিক মতন যদি চিকিৎসক যদি পাওয়া যায়, ঠিকভাবে যদি চিকিৎসা করা যায়, তো একটা মৃত্যু রোগী যে মরছে তাকেও কিন্তু বাঁচানো সম্ভব আছে। তো এইটাই হচ্ছে আজকে যে টপিকটা আমি বললাম কি অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিসটা নিয়ে। তো দেখুন অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিসের মধ্যে পঞ্চকর্ম থেরাপিও কিন্তু একটা পার্ট আছে, যেখানে মানুষরা বলে না কি আয়ুটা বাড়ায়। আয়ুর্বেদ মানে হচ্ছে আয়ুকে বাড়ানো। তো আয়ু কী করে বাড়বে? আয়ুটা বাড়াতে গেলে আপনার শরীর থেকে ডিটক্সিফাই করতে হবে, টক্সিনগুলোকে বার করতে হবে। আপনার যে ভেনগুলো রয়েছে, যে টক্সিনগুলো জমছে, তাকে কিন্তু রিডিউস করাতে হবে। তারপরে কিন্তু আপনার মেডিসিন কিন্তু কাজ করবে। এর সাথে সাথে ম্যাগনেট থেরাপি কেন বললাম? আপনার অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিসের জন্য আপনাকে ক্যালসিয়াম বড়ি দেওয়া হচ্ছে, তাতে কী হবে? আরও আপনার স্টিফ হয়ে যাবে। কিন্তু আমি কি বলছি আপনাকে ম্যাগনেট থেরাপি মানে আপনি যখন ম্যাগনেট থেরাপি যখন পড়বে, তাহলে কী হবে? এই ক্যালসিয়াম জুড়ছে, এটাকে ছাড়ানো হবে, তখন কি ফ্লেক্সিবিলিটা বাড়বে, তখন আপনার স্পন্ডিটা কাজ করবে, ঠিক না? তো রাই के पीछे পাহাড় छुपा हुआ है, ঠিক না? তো আপনাকে জানতে হবে ঠিক চিকিৎসাটা আমি কি করে পাবো, কোথায় গিয়ে আমি চিকিৎসাটা পাবো, এটা ইম্পর্টেন্ট জিনিস। একদম। এবার বলুন দিদি ভাই, কি প্রশ্ন আছে? নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যালো। নাম কাকুরি বলছি। বলুন কি প্রশ্ন? বললাম কালকে ভালো নার্ভের সমস্যা, তাই তো? হ্যাঁ, তো আপনি আচ্ছা, নার্ভের সমস্যা, উনি কি ভালো হতে পারবেন, এটাই প্রশ্ন। অবশ্যই ভালো হতে পারবেন মা, আপনি যদি চাইলে আপনি অবশ্যই ভালো হতে পারবেন। একটু আগেই কথাটা বলেছিলাম কি মানুষ যদি চেয়ে নেয় কি আমি আয়ুর্বেদ পাশে দাঁড়াবো আর আয়ুর্বেদ পাশে চিকিৎসা করে ভালো হবো, তো এরকম কোনো রোগ নেই যার চিকিৎসা নেই, ঠিক না? এটা নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম। আপনি হয়তো নার্ভের সমস্যা নিয়ে বলছিলেন বা ঘাড়ের সমস্যা নিয়ে আপনি বলছিলেন, কোনো ব্যাপার নয়। নার্ভের জন্যে সমস্যাটা একটাই কি নার্ভ আপনার যদি কোনো ধরনের যদি ব্লকেজ হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনার নার্ভ কী করে ঝিনঝিন করে বা অবশ হয়ে যায়, বা আপনার ব্লাড সার্কুলেশন ঠিক মতন হয় না, যন্ত্রণা করে। তো এই ব্লকেজকে খুলতে হবে। আর এই ব্লকেজকে খোলার জন্যেও এনবিপি কিন্তু রিসার্চ করে একটা মেডিসিন বার করেছে, যেটা হচ্ছে বিপিটি এনভি প্লাস। এই সিরাপটা নেওয়ার পর কী হচ্ছে, যে কোনো ধরনের আপনার ব্লকেজটা কিন্তু খুলে দেওয়া হয়, সমস্যা মিটে গেল না? ঠিক না? আজকে দীর্ঘদিন ধরে আপনি নার্ভের চিকিৎসা করে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে আপনি নার্ভি ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু ফল আপনি কোথায় পাচ্ছেন? আপনি যে ওষুধটা খাচ্ছেন কী ধরনের জন্য খাচ্ছেন? ভালো হওয়ার জন্য। একটা রুগী আমাকে দেখান যে আপনি ভালো করতে পেরেছেন, নেই, ঠিক না? তো আমি বলবো কি ঠিক চিকিৎসকের দরকার রয়েছে। অবশ্যই আপনিও মা ভালো হবেন। আপনি দেখুন নিয়ারেস্ট আপনার কোন চেম্বারটা আছে, সেখানে এসে যোগাযোগ করুন। কী ধরনের সমস্যাটা রয়েছে আমরা একটা প্রথম ডায়াগনোসিস করবো। ডায়াগনোসিস করার পর আপনার ট্রিটমেন্টটা স্টার্ট করবো, যেখানে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু সুস্থ হতে পারবেন। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো চেম্বারের কথা, কারণ চেম্বারে তো যোগাযোগ করতেই হবে শুধুমাত্র টিভির অনুষ্ঠান দেখে
ভালো হওয়াটা কিন্তু সম্পূর্ণভাবে সম্ভব না। হ্যাঁ, ডাক্তারবাবুর কথা শুনে অনেকের ভালো লাগে, ডাক্তারবাবুর বিভিন্ন বলে দেওয়া টিপস ফলো করে আপনারা ভালো আছেন, কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হতে গেলে কিন্তু চেম্বারে আপনাকে যোগাযোগ করতেই হবে। একটু বলে রাখবো, যিনি আছেন আমাকে 1 মিনিট সময় দেবেন। গঙ্গারামপুরে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পাচ্ছেন, হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন, হলদিয়ায় মালদাতে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই আপনারা গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, বহরমপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোল এবং বাঁকুড়া চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, শ্যামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে। আমাদের কিন্তু হেরিয়ার চেম্বার রয়েছে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ত্রিপুরার বন্ধুরা আগরতলা চেম্বারে যোগাযোগ করুন। এবার কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। মধ্যমগ্রাম এবং ল্যান্সটাউনে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, পাশাপাশি চেম্বার রয়েছে আমাদের হাতিবাগানে এবং খিদিরপুরে, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পেয়ে যাচ্ছে। আর প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। স্ক্রিনে কিন্তু পাচ্ছেন হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37। একদম ডায়াল করতে ভুলবেন না, কথা বলতে ভুলবেন না এবং চেম্বার সম্পর্কে জানতে ভুলবেন না। তবে আমরা কিন্তু ভুলিনি নতুন চেম্বারের কথা। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু আবার নতুন ভাবে কিন্তু পথ চলা শুরু করছেন ডক্টর বি শর্মা। একটু জানতে চাইবো যে বন্ধুদের তরফ থেকে অনুরোধ নাকি নিজেদেরই উদ্যোগ এটা? দেখুন, আমি প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলে 23টা ডিস্ট্রিক্টের মধ্যেই আমাদের চেম্বার হবে। আর পুরুলিয়া ঝাড়গ্রাম পরে এইমাত্র শুধু আমার 2টো ডিস্ট্রিক্ট বাকি রয়ে গেল, যেটা হচ্ছে একটা কালিম্পং, আর এছাড়া একটা ডিস্ট্রিক্ট রয়ে গেছে আলিপুরদুয়ার। সেটা আমি মার্চ মাসে ওপেনিং করব। মার্চ মাসের পরে আমি পুরো 23টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় আমাদের চেম্বার এনবিপি চালু হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের বাইরে আসাম, ঝাড়খণ্ড, দিল্লি, এইগুলো তো চেম্বার, আগরতলা, তো এইগুলো তো আমাদের চেম্বার রয়েছে তার সাথে সাথে। তো দেখুন, এইটার কারণটা একটাই কি, যে আজকে আমরা একটা আলোচনা করে প্রোগ্রামটা স্টার্ট করলাম। এখান থেকে আমরা জানতে পারছি কি রুগী কিন্তু ঘরের মধ্যে রয়েছে, তারা কিন্তু সুস্থ হতে পারছে না, তারা কিন্তু ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না। যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা কোনো গ্রামে যখন আমরা কোনো চেম্বার করি, তখন কিন্তু দেখতে পাই পেশেন্টরা কিন্তু চাইছে কি আমরা আয়ুর্বেদ হয়ে ট্রিটমেন্ট করি, কিন্তু সেখানে কোনো ভালো কিন্তু আয়ুর্বেদ ডাক্তার নেই। তারা হয়তো সেই ভ্যানে, টোটোতে, যে রিক্সাতে যে ওষুধ পাওয়া যায় সেই সব ওষুধ না খেয়ে তারা কিডনি খারাপ করছে। তো ম্যাক্সিমাম আমরা এটাও পাই কি যারা ভুলভাল ট্রিটমেন্ট নেওয়ার পর, ভুলভাল ওষুধ খাওয়ার পর তারা কিন্তু মরেও যায়। তো আমরা চাই কি সেই সব জায়গাও কিন্তু ভালো চিকিৎসা হোক, তাদের কাছে এই পরিষেবাটা দেওয়া হোক। ভালো যে আমাদের যে টিম আছে, টিমকে ছড়ানো হোক, যারা আমরা ঠিকভাবে ওয়ার্ক করে এই মানুষকে নিরোগ হতে পারি। মানে আমাদের যে দেশের যে মেডিসিন, তার আমরা প্রচার করে আমরা দেখাতে পারি কি আয়ুর্বেদ মধ্যে কতটা পাওয়ার আছে। আজকে যদি দেখুন এত যে ডিস্ট্রিক্টগুলো বাড়ছে বা এত যে চেম্বারগুলো বাড়ছে, তার পিছনে কারণটা কি? তার পিছনে কারণ একটাই আছে কি প্রত্যেক চেম্বারে কিন্তু সাকসেস রেট বেশি আছে, ঠিক না? আজকে এত চেম্বার খোলার কারণটাই হচ্ছে একটা কি আমাদের চেম্বারের মধ্যে রুগীরা চাইছে, ট্রিটমেন্ট করে সুস্থ আছে, এই কারণে যেগুলো চেম্বারগুলো বাড়ানো হচ্ছে, ঠিক আছে? তো আমি বলবো কি আপনাকে আগামী দিন 23টা ডিস্ট্রিক্ট নয়, চেষ্টা এটা হবে আমার কি ভারতবর্ষের মধ্যে যত স্টেট আছে না, প্রত্যেক স্টেটের মধ্যে এনবিপি চেম্বারটা হবে। এটা নিয়েই আলোচনা হয়েছিল কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলের মধ্যে। হয়তো আপনারা কিছু ফেব্রুয়ারি মাসে এন্ডিংয়ের মধ্যে আপনি নিউজ চ্যানেলের মধ্যে দেখতে পারবেন। আমি তো স্টুডিওতে কোনো চ্যানেলের নাম নিতে পারবো না, তো সেখানে আপনি জানতে পারবেন কি আয়ুর্বেদ নিয়ে একটা বার্তা ছিল, সেখানে আমাকে ডাকা হয়েছিল। এটা শুধু আমার ডক্টর বি শর্মা নামে নয় বা কোনো এনবিপি নামে নয়, আয়ুর্বেদ নিয়ে বলা হচ্ছিল। আর সেখানে আমি ছিলাম, একটা হোমিওপ্যাথিক ডাক্তার ছিল, ওখানে 2টো অ্যালোপ্যাথি ডাক্তার ছিল, কিন্তু আয়ুর্বেদ নিয়ে ভারতবর্ষের মধ্যে আমরা আয়ুর্বেদ কোন জায়গায় যাচ্ছে বা আয়ুর্বেদ নিয়ে কী আলোচনা করতে হবে, কী করে আয়ুর্বেদে প্রচার হবে, সেটা নিয়ে আমাকে রাখা হয়েছিল।
মানে বুঝতে পারছেন কি ধরনের আমাদের টিম। একদম, মানে ডক্টর বি শর্মা কিন্তু বর্তমানে আয়ুর্বেদের মুখ হয়ে গিয়েছে। ভারতবর্ষ, কলকাতা, পশ্চিমবঙ্গ, যেখানে যে নামই নেই না কেন, একমাত্র অভিজ্ঞ চিকিৎসক আয়ুর্বেদ মানেই কিন্তু ডক্টর বি শর্মা। তাই ডক্টর বি শর্মার আগে আমরা কাউকেই ভাবতে পারি না আয়ুর্বেদ কোনো সংস্থার বা কোনো নামে। সবাই খুব ভালো, সবাই শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কাছে এনবিপি মানেই ডক্টর বি শর্মা, এবং বি শর্মা মানে আয়ুর্বেদের শেষ কথা। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, কি প্রশ্ন আছে? বলছিলাম আমি নদিয়া থেকে বলছিলাম। নদিয়া থেকে, হ্যাঁ বলুন কি প্রশ্ন। বলছিলাম আমার মানে 1-1.5 বছর ধরে গলা প্রচন্ড ব্যথা, জিভটা এত ব্যথা, ঠিক আছে, জিভটা ব্যথা কমে না, মাঝে মাঝে কম বেশি হয়, আচ্ছা। ঠিক আছে। তা অনেক ডাক্তার দেখেছি, রিপোর্ট করিয়েছি, ঠিক আছে, কিন্তু ব্যথাটা কমছে না। তো আপনাকে কিছু বলেছে কি ব্যথাটা হচ্ছে কেন, কি কারণের জন্য ব্যথাটা হচ্ছে সেটা কিছু বলেছে? না, সেটা তো কিছু বলেনি, ঠিক আছে। রিপোর্ট তো ভালোই, আমি একটু হকারি করি, ঠিক আছে, এমনি কথা বলাটা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, প্রথম তো দেখুন আপনাকে একটা কথা বলি, যেটা হচ্ছে আপনি গরম জলে আপনি গার্গিল করবেন, আর সবসময় আপনি উষ্ণ গরম জলটা খাবেন। আর সবথেকে খারাপ লাগলো আমাকে কি আপনি বললেন কি আমি অনেক রিপোর্ট করলাম, অনেক ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু আমি আপনাকে একটাই প্রশ্ন করলাম কি ব্যথাটা হচ্ছে কেন, তারা ডাক্তারবাবু আপনাকে বলতে পারেন কি ব্যথাটা কেন হচ্ছে? তাহলে কি রিপোর্ট করলি ও কি আপনাকে দেখছি আর কি ওষুধ খাওয়াচ্ছে বলতে পারবো না। তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, দেখুন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কৃষ্ণনগরে চেম্বার আছে, ডক্টর হালদার থাকেন ওখানে। আপনি যদি পারেন একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে ডক্টর হালদারের সঙ্গে একটু যোগাযোগ করুন। উনি আপনার দেখার পর প্রথম এই ডাউটটা আপনার ক্লিয়ার করবে কি ব্যথাটা আসছে কেন, ঠিক আছে। আপনার কোনো রিপোর্ট করতে হবে না, আপনার কাছে আমার মনে হয় সব রিপোর্ট আপনি করে ফেলেছেন, তো আপনি সেই রিপোর্টে নিয়ে আসুন। সেই রিপোর্ট দেখার পর আপনাকে প্রথম এটা জানিয়ে দেবে কি কী জন্যে ব্যথা হচ্ছে, ডায়াগনোসিস করবে, এরপর ট্রিটমেন্ট দেবে, আর তারপর আপনি ভালো হবে, ঠিক আছে। একদম। তাই যে কোনো ধরনের সমস্যার জন্য যোগাযোগ কিন্তু করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এটা কিন্তু আমাদের অহংকার না, এটা আমাদের গর্বের কথা, এবং এই গর্বটা নিয়েই কিন্তু আমরা চলছি। এনবিপির প্রত্যেকজন চিকিৎসক, এমনকি প্রত্যেকজন স্টাফ পর্যন্ত, প্রত্যেকেই খুব দায়িত্ব সহকারে কিন্তু কাজ করছে। এবং আপনি যদি সত্যি এনবিপিকে ভরসা করেন, ডক্টর বি শর্মা বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের ভরসা করেন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। অ্যাঙ্কুলাইজিং নিয়ে আলোচনা করছি আমরা, কিন্তু সময় ভীষণ সংক্ষিপ্ত। তবে যে কোনো অস্থির সমস্যা, সেটা যতটাই ক্রিটিক্যাল হোক না কেন, তার জন্য ভাবনা চিন্তা করছেন এনবিপি চিকিৎসকেরা, তাই তো? অবশ্যই দেখুন আজকে সার্ভাইকাল স্পন্ডলাইসিস, লাম্বার স্পন্ডলাইসিস, দীর্ঘদিন যদি এইরকম যদি স্পন্ডলাইসিস আপনি ফেলে রেখেছেন, আপনি ভাবছেন কি হয়তো আমার ঠিক হয়ে যাবে, বা হয়তো আমি এটা করেই আমি ভালো আছি, বা হয়তো বেল্ট পরে ভালো আছি, একদমই নয়। কারণ কি এই সমস্যাটাই দীর্ঘদিন গিয়ে আপনার অ্যাঙ্কুলাইজিং স্পন্ডলাইটিসটা হবে। তো একদিনে আপনার রোগটা হচ্ছে না, আস্তে আস্তে করে জিনিসটাকে বাড়ছে। তো যে কোনো সমস্যা হোক না কেন, আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস হোক, লাম্বার স্পন্ডলাইটিস হোক, অ্যাঙ্কুলাইজিং স্পন্ডলাইটিস হোক, আপনি যে ব্যথা বড়িটা খাচ্ছেন, কেন আপনি ব্যথা বড়ি খাবেন? যদি আপনি জেনে যাচ্ছেন কি এই কারণের জন্য আমার ব্যথা হচ্ছে, ঠিক না, তার ওষুধ খেলেই তো আপনার ব্যথাটা ঠিক হয়ে যাবে। একটু যোগাযোগ করুন। তবে আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবার